কালকের কথা মনে আছে তো? হুম, মনে আছে। এ কথা বলার জন্য এত রাতে ফোন দেয়? কেন রে, বউয়ের সাথে রোম্যান্স করছিস নাকি? হুম হুম। এই এই চুপ। আমার বউ ঘুমাচ্ছে, এসব বলিস না, শুনতে পারবে। আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি আমাকে একটুও ভালোবাসেন না। আমি আমি কি খুব খারাপ? আমি কি ভালোবাসা পাবার যোগ্য না? তিথি ছলো ছলো চোখে তাকালো আমার দিকে। আমি আশ্চর্য হলাম। হওয়ারই কথা। তিথি আমার পিচ্চি অর্ধাঙ্গিনী, বয়স 17 থেকে 18 হবে। যে তিথি বাসুর রাতেই আমাকে ওর কাছে যেতে মানা করেছিল, সে নিজেই এখন বলছে আমি ওকে ভালোবাসি না কেন। বেশ বড় সড়ো ধাক্কা খেলাম। হয়তো জ্বরের ঘোরের প্রলাপ বকছে। জ্বরের ঘোর কেটে গেলেই স্বাভাবিক হয়ে যাবে। এখন চলুন আপনাদের পেছনের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। ফ্ল্যাশব্যাক। বাসর রাতে আমি দরজা ঠেলে ঠুলে রুমে ঢুকতেই দেখলাম আমার পিচ্চি বউ খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। আমি মুচকি হেসে দরজা লাগিয়ে একটু এগিয়ে গেলাম। আমি গিয়ে খাটে বসতে বসতে বললাম, এ কি তিথি, তুমি এভাবে বসে আছো কেন? তিথি কোনো কথা বলছে না, ধর ধর করে ঘামছে। আমি একটু ভয় পেলাম। মেয়েটার জ্বর এলো নাকি? তোমার জ্বর উঠেছে নাকি? হাত এগিয়ে দিতেই তিথি পিছনে সরে গেল। আপনি আমার কাছে আসবেন না বলছি। কেন? আপনি আপনি খারাপ মানুষ। বুড়ো হয়ে আমার মতো পিচ্চি মেয়েকে বিয়ে করেছেন। অবশ্য বিয়ে তো করেননি, টাকা দিয়ে কিনেছেন। আমি মুচকি হাসলাম। এইটুকু একটা মেয়ের মনে এমন ধারণা থাকাটাই স্বাভাবিক। এখনো তো বিয়ের জন্য উপযুক্ত নয়। আর আমি তো এখনই অধিকার ফলাচ্ছি না। আমার পিচ্চি বউকে সময় দেব। যখন ও অ্যাডাল্ট হবে তখন ওই অধিকার নিয়ে যাব ওর কাছে। তিথি, তুমি ভুল বুঝছ। আমি তো টাকা দিয়ে তোমার বাবা মাকে সাহায্য করেছি। টাকার বিনিময়ে বিয়ে করিনি তোমাকে। আপনি মিথ্যে বলছেন। আপনি একটা খারাপ লোক। আপনি আপনি আমার মতো একটা পিচ্চি মেয়েকে কিনেছেন আপনার চাহিদা মেটানোর জন্য। আচ্ছা আচ্ছা, যাও কিনেছি। এখন এদিকে আসো, দেখি তোমার জ্বর উঠেছে কিনা। আমি একটু এগিয়ে যেতেই তিথি বিছানা থেকে উঠে পড়ল। ছুবেন না আমায়। আমি আমি কান্না করব কিন্তু। আরে তিথি, ভয় পাচ্ছ কেন? আমি তোমার স্বামী, কিচ্ছু করব না। এদিকে এসো। না, আসবো না। আহা, আসো না। আসবো না বললাম তো। আপনি যদি আমার কাছে আসার চেষ্টাও করেন আমি চিৎকার করব কিন্তু। আচ্ছা, যাব না তোমার দিকে। এখন বসো বিছানায়। ভয় পেও না আমাকে, কিছু করব না তোমাকে। সত্যি বলছেন তো? আমি হেসে দিলাম। হুম। তিথি ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে বিছানায় এসে বসলো। আমার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বসেছে। তুমি এই বিয়েতে রাজি ছিলে না? না। কেন? আমি দেখতে খারাপ, বুড়ো? তিথি কিছুক্ষণ তাকিয়ে দেখলো আমাকে। আমি এমন অবস্থা দেখে হেসে দেই। মাথা নিচু করে বলল, না, আপনি কিছুটা বুড়ো হলেও যথেষ্ট হ্যান্ডসাম। তাহলে? আমি এখন বিয়ে করতে চাইনি, পড়তে চাই। অসহায় দৃষ্টিতে তাকালো আমার দিকে। ও তাই? হুম। তা কোন ক্লাসে পড়ো তুমি? এসএসসি দিয়েছি। ও, কি গ্রেড পেয়েছো? গোল্ডেন A+। ওমা, তাই নাকি? ভালো তো। তুমি তো খুব ভালো ছাত্রী। আপনি শুধু ভালো বলছেন, আমি পুরো বিদ্যালয়ে ফার্স্ট ছিলাম। ও তাই? হুম, গুড গার্ল। কলেজে ভর্তি হতে চাও? হুম, চাই তো। কিন্তু আপনি আমার সব স্বপ্ন নষ্ট করে দিলেন। চোখ থেকে টপ টপ করে পানি পড়ল। আমি একটু এগিয়ে গেলাম, চোখের পানি মুছে দিলাম। আহা, কাঁদছো কেন? তিথি একটু ভয় পেয়েও কিছু বলল না। আচ্ছা,
এখন যদি তোমাকে আমি কলেজে ভর্তি করিয়ে দিই? সত্যি? খুশিতে ঝলমল করে উঠল তিথি। হুম, কিন্তু আমারও যে কিছু চাই। এবার তিথির মুখ কালো হয়ে গেল। নিমিষেই মুখের হাসি মিলিয়ে গেল। ভয়ের আধার হয়ে গেল মুখ। আমার কাছ থেকে সরে গেল। তুতলাতে তুতলাতে বলল, কি কি? আমি ইশারা দিয়ে স্মাইল দেওয়ার কথা বললাম। তিথি অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। কি হলো, স্মাইল করো। সত্যি আপনি? হ্যাঁ, আমি তোমার মুখের হাসি দেখতে চাই। তিথি আশ্চর্যের মধ্যেও একটু হাসল। এখন যাও, ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে এসে শুয়ে পড়ো। তিথি মাথা নাড়ালো। পরদিন তিথিকে নিয়ে কলেজে ভর্তি করিয়ে দিলাম। তিথি সেই খুশি, আমাকে জড়িয়ে ধরলো অজান্তেই। পরে একটু লজ্জা পেয়ে ছেড়ে দিল। ধন্যবাদ। আসলে আমার মা বাবা কখনো আমাকে কলেজে ভর্তি করাতো না। পয়সার অভাবে সংসারই চলে না, আর কলেজে পড়া। মলিন হয়ে গেল তিথির মুখ। হুম, তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করছো না। তিথি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো আমার দিকে। আমি ইশারায় স্মাইল দেওয়ার ইঙ্গিত করলাম। তিথি হেসে দিল। আসলে তিথিকে আমি টাকার মাধ্যমেই বিয়ে করেছি। বিয়েতে কোনো ইন্টারেস্টই ছিল না আমার। নিজেদের কোম্পানি আর ব্যবসা দেখাশোনা করেই বয়স পেরিয়ে যাচ্ছিল। এখনো তো 26-এর কোঠায় পড়ে গেছে। মা বাবা তাড়া করলো বিয়ের জন্য। কি আর করা, বিয়ের জন্য মেয়ে দেখা শুরু হলো। সেদিন অফিস থেকে বেরোনোর সময় দেখলাম দারোয়ান চাচা বসে কাঁদছেন। আমি এগিয়ে গিয়ে চাচার কাঁধে হাত রাখলাম। কি হয়েছে চাচা? চাচা চোখের পানি মুছে নিলেন, মুখে হাসি ফুটিয়ে বললেন, কিছু না সাহেব। আমি রেগে গেলাম। চাচা, আপনি তো জানেনই আমি মিথ্যা বলা পছন্দ করি না, তবুও তুমি। চাচা কেঁদে দিলেন। সাহেব কি বলবো, মাস শেষ যায়, বেতন পাই তা দিয়ে আগে চললেও এখন আর চলে না। মেয়ের লেখাপড়া, ঘর ভাড়া, এখন তো 2 দিন ধরে চুলার আগুনও চলছে না। আমার মাইয়াটা না খাইয়া মাইরা যাইব, হাতে টাকা করিও নাই। আমি রাগ দেখিয়ে বললাম, তুমি আমাকে বলতে পারতে। আর সাহেব সাহেব কি, আমি ছেলের মতো, তোমার নাম ধরেই রাখবে। আর এই নাও টাকা, এগুলো দিয়ে তোমার বাসা ভাড়া আর কিছু খাবার কিনে নিয়ে বাসায় যাও। আজ আর কাজ করতে হবে না। চাচা কেঁদে দিলেন। আহা, কাঁদছো কেন? তুমি মানুষ না বাবা, ফেরেশতা। এরকম বলতে নেই, এখন যাও বাসায়। আমি এগিয়ে যেতেই তিনি আমার হাত ধরলেন। কি বলবে চাচা? চাচা আমার পায়ে পড়ে গেলেন। বাজান, তোমার বাবা মা তো তোমার জন্য মেয়ে দেখছে। আমার মায়েরটারে তুমি বিয়া কইরে নাও বাজান, 2 বেলা তো খাইতে পারবে। আরে চাচা উঠুন, কি করছেন? না বাবা, তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও। আমার মায়েরটা খুব সুন্দর, আপনার পছন্দ হইব। চাচা লাগবে না, তুমি বিপদে পড়লে বইল, আমি এমনিতেই সাহায্য করব। না বাবা, তুমি বিয়ে কইরে নাও। আরে চাচা পায়ে পড়ছেন কেন? আচ্ছা আমি দেখছি। তারপর আর কি, তিথিকে বিয়ে করে নিলাম। আসলে মেয়েটা খুব পিচ্ছি বর্তমানে। সেদিন কলেজ থেকে আসার পর তিথির গায়ে অনেক জ্বর চলে আসে। আমি তাকে বিছানায় শুয়ে দিতে গিয়েই তিথি বলে ওঠে, আপনি আমাকে একটুও ভালোবাসেন না। আমি আমি কি খুব খারাপ? আমি কি ভালোবাসা পাওয়ার যোগ্য না? আমি তো অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। এই, আপনি কথা বলছেন না কেন? আমি আমি সত্যিই খারাপ। আপনি আমাকে ভালোবাসেন, প্লিজ। আমার আর বুঝতে বাকি রইল না যে তিথি জ্বরের ঘরে এই কথাগুলো বলছে। কে বলল তুমি খারাপ? তুমি তো আমার সবচেয়ে ভালো বউ। তাহলে আমাকে ভালোবাসেন না কেন? আর আপনার আর কয়টা বউ আছে? আমি হেসে দিলাম। আর কেউ নেই, এই একটাই। তাহলে আমি কি পচা? আমাকে আপনি একটুও ভালোবাসেন না কেন?
তুমি এক্ষুনি যদি ঘুমিয়ে পড়ো তাহলে আমি তোমাকে ভালোবাসবো। এখন তুমি চটপট ঘুমিয়ে পড়ো। তিথিকে আমার বুকে আগলে ধরে বললাম, না, আগে আমাকে ভালোবাসেন। আহা, ওষুধ খেয়েছো? এখন তোমাকে ঘুমাতে হবে। আর বললাম তো আমি তোমাকে ভালোবাসবো। সত্যি তো? বুক থেকে মুখ তুলে তাকালো আমার দিকে। হুম। তিথি আমার বুকে ঘুমিয়ে পড়ল। তিথি গুটিসুটি মেরে আমার বুকে ঘুমিয়ে পড়ল। আমি তিথির মুখের দিকে তাকিয়ে অজান্তেই হেসে দিলাম। পাগলি আমার পিচ্ছিটা বলে নাক টেনে দিলাম। তিথি নড়ে চড়ে উঠল। আমি খুব সাবধানে শুয়ে রইলাম যাতে তিথির ঘুম না ভাঙে। সকালে তিথি চোখ খুলতেই বললাম, ম্যাডামের ঘুম ভাঙলো তাহলে? তোমার জ্বর কমেছে? বলে কপালে হাত রাখলাম। না, জ্বরটা বেশ কমে গেছে। তিথির দিকে তাকাতেই রাতের কথা মনে পড়ল। মিটমিট করে হাসতে লাগলাম। আপনি হাসছেন কেন? না, এমনি। না না, বলুন কি জন্য হাসছেন? আরে এমনি হাসলাম। আমি উঠে গেলাম। পিছন থেকে তিথি আবার ডাক দিল। এই এই, বলে যান না প্লিজ। আমি ঘুরে তাকালাম। শুনবে? হুম। তার আগে একটা প্রশ্ন করি। তোমার জ্বর হলে কি জ্বরের ঘুরে আবুল তাবুল বকো? বলতেই তিথি জিভ কাটলো। তিথি মনে মনে ভাবছে, আবার কি গন্ডগোল পাকালাম? কি বললাম ওনাকে আল্লাহই জানেন। হ্যাঁ, ও তাই তো বলি। বলে চলে যাচ্ছিলাম, তিথি আবার ডাক দিল। এই এই, কোথায় যাচ্ছেন? বলে যান না কি বলেছি রাতে। শুনবে? মুচকি হাসি দিয়ে বললাম, হুম। এই তো বললে যে। থেমে গেলাম। কি হলো বলুন। আচ্ছা বলছি। এই তো তুমি বললে যে আমি খুব খারাপ, আমি তোমাকে ভালোবাসি না, আমি পচা, আমি তোমাকে একটুও ভালোবাসি না, তোমাকে যেন একটু ভালোবাসি। দুষ্টুমি হেসে দরজায় হেলান দিয়ে দাঁড়ালাম। তিথি মাথা চুলকাতে লাগলো। হায় হায়, এইসব বলে ফেলেছি ওনাকে। কি করলাম এটা? এখন ওনার দিকে তাকাবো কি করে? কি লজ্জা, কি লজ্জা। তিথি, কি করলি এটা? আমি তাকিয়ে দেখলাম তিথির গাল দুটো আস্তে আস্তে গোলাপি হয়ে যাচ্ছে। লজ্জায় গালে গোলাপি আভা প্রকাশ পাচ্ছে। কি হলো, চুপ মেরে গেলে কেন? না আসলে। হ্যাঁ, আমি জানি জ্বরের ঘরে তুমি প্রলাপ বকেছ। এগুলোর একটাও সত্যি না, তাই না? তিথির মুখ মলিন হয়ে গেল। আপনাকে কি করে বোঝাই যে এগুলো সবটা সত্যি ছিল? আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। আমার পুরো পরের প্রেমে পড়ে গেছি আমি। কি করে বোঝাই যে আপনার ভালোবাসা পেতে চাই আমি? বাই দ্য ওয়ে, আমি কিছু করিনি, কিন্তু এতটাও খারাপ না আমি যে একটা পিচ্চি মেয়েকে। দুষ্টু হেসে রুম থেকে বেরিয়ে পড়লাম। তার মানে উনি কিছুই করেননি আমার সাথে? গাধা নাকি রে বাবা? নিজের বউকে কিছু করতে ইচ্ছে করে না নাকি? তার উপর আবার আমার মতও ছিল। তাহলে বেটা বেশি ভালো হওয়ার অভিনয় করছে। খারাপ লোক একটা। একটু ভালোবাসলে কি এমন হতো? মহাভারত অশুদ্ধ হয়ে যেত মনে হচ্ছে। মুখ ভার করে রইল তিথি। আমি রুমে ঢুকে দেখলাম তিথি বিছানার মাঝখানে বসে আছে। খাবারগুলো রেখে তিথির কাছে গেলাম। ওঠো, ফ্রেশ হয়ে নাস্তা করবে। তিথি কোনো কথা বলল না। কি হলো, ওঠো। আচ্ছা, আপনি সত্যি আমার সাথে কিচ্ছু করেননি? না, সত্যি কিচ্ছু করিনি। কেন? কারণ তুমিই তো বলেছিলে যে আমি যেন তোমাকে টাচ না করি। আর তার উপর তুমি তো পিচ্ছি, পিচ্ছিদের সাথে কিছু করতে নেই। এই, পিচ্ছি পিচ্ছি করবেন না তো। পিচ্ছিদের কি ভালোবাসতে নেই? পিচ্ছিদের কি ভালোবাসা যায় না? কে বলল পিচ্ছিদের ভালোবাসা চায় না? এই দেখো, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা না চাই, আমি পূর্ণ ভালোবাসা চাই। আচ্ছা, এখন চলো ফ্রেশ হয়ে নাও। দিদি হাত দুটো আমার দিকে বাড়ালো। কি?
কোলে নিন। মানে? মানে আমাকে কোলে করে নিয়ে যান, আমার হাঁটতে ভালো লাগছে না। তিথির বাচ্চামো কথা শুনে আমি হেসে দিলাম। ওকে। তিথিকে কোলে তুলে নিলাম। তিথি আমার গলা জড়িয়ে ধরলো। ওয়াশরুমে দিয়ে এলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আবার কোলে নিতে হবে? আমি বলেছি? না, আমি ভাবলাম। বুঝি বুঝি। কি বুঝো? আপনার মতলব কি আমি ঠিকই বুঝি। আমাকে কোলে নেওয়ার ধান্দা, তাই না? আরে, আমি কখন বললাম? প্রথমে তো তুমিই বললে তোমাকে কোলে নিতে। হয়েছে, আর কথা না বলে কোলে নিন তো। মানে? তুমি এই না বললে? চুপ করুন তো, আপনি না একটু বেশি কথা বলেন। আমি তিথিকে কোলে তুলে নিলাম। বিছানায় বসিয়ে দিয়ে নাস্তাগুলো সামনে রাখলাম। তিথি হাত গুটিয়ে বসে থাকলো। হাত গুটিয়ে বসে থাকলে হবে? নাস্তা করবে কে? আপনি খাইয়ে দিন। উফ, পিচ্চিদের নিয়ে এই এক ঝামেলা। হা করো। তাহলে পিচ্চিকে বিয়ে করছেন কেন? আমি তো যে আপনার কাছে বিয়ের পিড়িতে বসিনি। তিথি আবার শুয়ে পড়ল অন্যদিকে মুখ করে। আরে, আমি তো এমনিই বললাম। তিথি চুপ করে শুয়ে আছে। তিথি, সরি, ভুল হয়ে গেছে। আমি সত্যি এমনি বলেছি। তিথি কোনো কথাই বলছে না। একটু এগিয়ে গেলাম। এ কি তিথি, কাঁদছে? এ কি, তুমি কাঁদছো? আমি সরি, ভুল করে ফেলেছি। তিথিকে শোয়া থেকে উঠালাম। তিথি কেঁদেই চলেছে। আমাকে জড়িয়ে ধরে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। আমি সরি তিথিমণি, আমি সত্যি তোমাকে রাগানোর জন্য বলেছিলাম। আমি বুঝিনি তুমি কষ্ট পাবে। আপনি সত্যিই খুব খারাপ। আচ্ছা আচ্ছা, আমি খারাপ? এখন কান্না বন্ধ করো প্লিজ। আমার এক বান্ধবীরও তো স্বামী আছে, ওর স্বামী ওকে খুব ভালোবাসে। আপনি আমাকে একটুও ভালোবাসেন না। আহা, কে বলল আমি তোমাকে ভালোবাসি না? আমি বুঝি তো সব। তাই? তুমি তো খুব পাকনি হয়ে গেছো, এত কিছু বুঝো। হ্যাঁ, বুঝি তো। আমি পিচ্ছি বলে আপনি আমাকে আদর করেন না। ধুর, কে বলল তোমাকে ভালোবাসি না? আমি তো আমার পিচ্ছি বউটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসা না ছাই, ছাড়ুন তো। এখন ভালোবাসা আর দেখাতে হবে না। প্লিজ রাগ করো না, কান্না বন্ধ করো। তাহলে চুমু দিন। কি? তিথি আমার গালে চুমু এঁকে দিল। আমার প্রতি আমার পিচ্ছি বউটার মনে যে হালকা হালকা অনুভূতি জমা হচ্ছে, আমি সেটা খুব ভালোভাবে টের পাচ্ছি। তিথিকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিলাম। বিকেলের দিকে একটু বাইরে বেরোলাম। অফিসের অফ ডে আজ। আব্বু আম্মু তো বাসায় আছেই, তাই তিথিকে বাসায় রেখে এলাম। বন্ধুদের সাথেই ছিলাম। ফোন কেঁপে উঠল। হাতে নিয়ে দেখলাম তিথি ফোন করেছে। ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তিথি, বলো। আপনি কোথায়? এই একটু বাইরে আসলাম। বাসায় কখন আসবেন? কেন, কোনো সমস্যা? না না, এমনি। ও, একটু তাড়াতাড়ি ফিরতে পারবেন? হুম। আচ্ছা রাখি, দেখে শুনে আসবেন। আচ্ছা। ফোন কেটে দিল তিথি। আয়নার সামনে দাঁড়িয়ে তাকিয়ে রইল। খানিকটা লজ্জা পেল। ইস, আমার বরটা এসে কি আমাকে জড়িয়ে ধরবে? উনি তো একেবারে একটা হুতুম পেঁচা, আমাকে একটুও ভালোবাসে না। বন্ধুদের বিদায় জানিয়ে বাসায় ফিরলাম। দরজায় নক করলাম। দরজা খুলে দিল তিথি। তিথির দিকে তাকিয়ে আমি হা হয়ে গেলাম। তিথি একটা শাড়ি পরেছে, মনে হয় মায়ের শাড়ি। চুলগুলো খোলা, হাতে নানা রঙের চুড়ি, হালকা সাজ। আমি ফিদা হয়ে গেলাম। আমার এমন হা করে তাকানো দেখে তিথির লজ্জায় লাল হয়ে নিচের দিকে তাকিয়ে রইল। তিথির কোমর ধরে টান মেরে বুকের সাথে মিশিয়ে নিলাম। পাগল করে দিবে নাকি আমাকে? আমি আবার কি করলাম? এত সাজ সেজেছ কেন? কোথাও যাবে নাকি? কেন, সাজতেই পারি না নাকি?
আর দরজার সামনে এমন করছেন কেন? হ্যাঁ, আব্বু আম্মু আছে তো, দেখে ফেলবে না? তিথি যদিও বলছে কথাটা, কিন্তু আমি বেশ বুঝতে পারছি তিথির ভালোই লাগছে। আমাকে ছাড়ানোর কোনো চেষ্টাই করছে না। না, তা পারো, তবে নিশ্চয়ই একটা কারণ আছে। বলতেই তিথির রাঙা মুখে বলল, জি। আমার জন্য। হুম। বলতেই লজ্জা পেয়ে দৌড়ে রুমে চলে গেল। আমি হাসতে লাগলাম। আমার পরি বউটা লজ্জা পেয়েছে। রুমে গিয়ে দেখলাম বারান্দার পাশে দাঁড়িয়ে আছে। পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজলাম। তিথি কেঁপে উঠল। আপনাকে আমার কিছু বলার আছে। বলো। আমার একটা বাবু চাই। তাই? তিথি মাথা নাড়ল। আমি তিথিকে আরেকটু আঁকড়ে ধরলাম, মুখ কানের কাছে নিয়ে গেলাম। আমি জানি তুমি এটা মিথ্যে বলছ। তিথি কোনো কথা বলল না, মাথা নিচু করে রইল। আম্মু বলে দিয়েছে তাই না? তিথি মাথা নাড়ল। আমি তিথিকে নিজের দিকে ঘোরালাম। কারোর শিখিয়ে দেওয়া কথাই নয়, যখন তুমি নিজ থেকে আমার কাছে কিছু চাইবে তখন আমি পূর্ণ করে দেব তোমাকে, তার আগে নয়। তিথি ছলো ছলো চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি তিথির কপালে ঠোঁট ছোঁয়ালাম। তুমি নিজেই তো একটা বাচ্চা, আর একটা বাচ্চা অন্য একটা বাচ্চাকে লালন পালন করবে কি করে? তিথি কথা না বলে নিচের দিকে তাকিয়ে রইল। তিথির খুব ইচ্ছে করছে বলতে, আমি পারবো, আমি বাচ্চাকে লালন পালন করতে পারবো, আর আমি নিজ থেকে আপনার কাছ থেকে চাই সেটা। কিন্তু তিথি সেটা মুখ ফুটে বলতে পারছে না। তোমার না অনেক স্বপ্ন, অনেক পড়াশোনা করার শখ। তাহলে এখন যদি বাচ্চা কনসিভ করো তাহলে তোমার পড়ালেখার ক্ষতি হবে। আর তুমি এখনো পিচ্ছি, তুমি কনসিভ করার জন্য উপযুক্ত নও, বুঝলে? হুম। মাথা দুদিকে নাড়ালো। অবশ্য তুমি তো নিজ থেকে চাওনি, তাই এইসব ফিজিক্যাল রিলেশনের জন্য আমি তোমাকে চাপ দেব না। আমার পিচ্ছি বউকে আমি আমার মন থেকেই ভালোবাসবো, যদি তুমি আমাকে ভালো নাও বাসো তাও। তিথি আমাকে জড়িয়ে ধরলো, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কি হলো তিথি? তিথি কিছু না বলে কাঁদতে লাগলো। তিথি, কি হলো তোমার? আমাকে ছেড়ে দিয়ে মুখ মুছে বলল, না কিছু না। বলো না। না কিছু না। আজ আমাকে ঘুরতে নিয়ে যাবেন না? তিথি কথা ঘুরিয়ে নিল। যদিও তিথি বলতে চেয়েছিল যে ও ওর বুড়ো বরকে খুব ভালোবাসে, কিন্তু সেটা মুখ দিয়ে বেরই হচ্ছে না। তাই ঘুরতে যাবে? হুম। ওকে, চলো তাহলে। আরেকটা কথা বলি, বলুন। তোমাকে না শাড়িতে পরীর মতো লাগছে, পিচ্ছি মারমেডের মতো লাগছে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে একটা কি? কিস করতে। বলতেই দেখলাম তিথির লজ্জায় লাল হয়ে গেছে। আমি গাল দুটো টেনে দিলাম। তিথিকে নিয়ে ঘুরতে গেলাম। অনেক ঘোরাঘুরি করে বাসায় ফিরলাম। রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য রুমে গেলাম। মাঝে একটা বর্ডার হিসেবে কুলবালিশ রেখে শুয়ে পড়লাম। তিথিও এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দেখলাম তিথি ছটফটানি শুরু করে দিল। কি হলো তিথি, ঘুম আসছে না? না। ঘুমিয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তিথির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। বেশ কিছুক্ষণ পর তিথি বলে উঠল, আচ্ছা, মাঝের এই বালিশটা সরিয়ে ফেলি। কেন? এমনি। আচ্ছা। বলতেই তিথি বালিশ সরিয়ে দিল। আমার কাছাকাছি সরে আসলো, হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। খেয়াল করে দেখলাম তবুও ঘুমাচ্ছে না তিথি। তোমার খারাপ লাগছে তিথি? কপালে হাত দিয়ে দেখলাম জ্বর রয়ে গেছে কিনা। না তো। তাহলে? আমার ঘুম আসছে না, আপনার বুকে শুতে ইচ্ছে করছে। কি? আমি একটু অবাক হয়ে বললাম, তিথিকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। অবশ্য আমি বুঝতে পারছি বিষয়টা। তিথি যে
আমাকে নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তিথি কিছু না বলে আমার বুকে এসে শুয়ে পড়ল, জড়িয়ে ধরে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। আমি তাকিয়ে দেখলাম ঘুমানো অবস্থায় তিথিকে ঘুম পড়ে মনে হচ্ছিল। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম তিথি আমার আগেই উঠে পড়েছে। আজ ওর কলেজ, তাই হয়তো আগেই উঠে পড়েছে। চা হাতে রুমে ঢুকলো তিথি। ঘুম ভাঙলো আপনার? সে কখন থেকে অপেক্ষা করছি। তাই ডাকলে না কেন তাহলে? আপনি কি সুন্দর ঘুমোচ্ছিলেন, তাই আর ডাকতে মন চাইল না। ঘুমানো অবস্থায় না আপনাকে খুব সুন্দর লাগে। আমি হেসে দিলাম। তিথি ভ্রু কুচকালো। তিথি ভাবছে তাই হ্যাঁ। কিছু করতে ইচ্ছে করে? মানে? মানে কিস করতে। আমি বলতেই মুহূর্তের মধ্যেই তিথি বুঝে গেল আমি কেন হাসছিলাম। লজ্জা পেল তিথি। চাটা রেখে দৌড় দিবে, তার আগেই জড়িয়ে ধরলাম বিছানায় থাকা অবস্থায়। তিথি আমার বুকে এসে পড়ল। ইস, কি করছেন? ছাড়ুন না। ছাড়ার জন্য ধরলাম নাকি? বললে না তো কিছু করতে ইচ্ছে করে। যা, ছাড়ুন না, আমার কলেজে লেট হয়ে যাচ্ছে তো। আপনি তাড়াতাড়ি উঠুন তো। আজ কলেজে যেতে হবে না। মানে? কেন? আমি বলেছি তাই। আগে পুরোপুরিভাবে সুস্থ হও, তারপর যাবে। আমি তো পুরোপুরি সুস্থ আছি। যাবে না বললাম না, যাবে না। প্লিজ। স্বামীর কথা শুনবে না। আচ্ছা, ছাড়ুন। তিথি মন খারাপ করে চলে গেল। আমি ব্রেকফাস্ট করে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। তিথি মুখ গোমরা করে জানালার পাশে বসে আছে। মিসেস সাবিনা মা রুমে ঢুকে বুঝতে পারলেন তিথির মন খারাপ। তিথির মাথায় গিয়ে হাত বুলিয়ে দিলেন। কি হয়েছে আমার পিচ্ছি আম্মুটার? তিথি মিসেস সাবিনার কোমর জড়িয়ে ধরল। মন খারাপ? তিথি মাথা নাড়ালো। কেন? উনি তো কলেজে যেতে দিলেন না, তার উপর উনিও অফিসে চলে গেলেন। ভালো লাগছে না। তাহলে আমার রুমে যেতিস, গল্প করতাম। তিথি কোনো কথা বলল না। তানভীরকে মিস করছিস? ওনাকে ছাড়া তো আমার ভালো লাগে না। মিসেস সাবিনা হেসে দিলেন। মেয়েটা পিচ্ছি রয়ে গেল। এসব আবার কাউকে বলে নাকি, তাও আবার শাশুড়িকে। কথা বলতে ইচ্ছে করছে? হুম। তাহলে কল কর। উনি যদি কাজে থাকেন, বিরক্ত করাটা বোধহয় ঠিক হবে না। আগে তো কল কর। সত্যি করব? কর। আর আমি রুমে গেলাম, ফোনে কথা বলার পর আমার রুমে চলে আসিস। আচ্ছা। শাশুমার রুম থেকে বেরোতেই তিথি ফোন করলো আমাকে। ফোন রিসিভ করতেই তিথি সালাম দিল। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে মেয়ে কণ্ঠে, আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনি কে বলছেন? আর উনি কোথায়? স্যার তো মিটিংয়ে। ও, মিটিং থেকে আসলে বলবেন তিথি কল করেছিল। স্যার আপনার কি হন? কেউ না। ফোন কেটে দিল তিথি। মন খারাপ হয়ে গেল তিথির। ধুর, ওনার সাথে তো কথাই বলতে পারলাম না। মিটিং থেকে এসে বসলাম কেবিনে। তখন ওই নক করে রুমে ঢুকলো রিয়া, আমার পিএ, আমার ভার্সিটির ফ্রেন্ডও রিয়া। স্যার এই নিন মোবাইল, আপনার ফোনও এসেছিল একটা। আরে রাখ তো স্যার, তোকে না বললাম এসব স্যারটা না ডাকতে। ওকে ওকে, সরি রে বাবা। আচ্ছা, এখন বল কে ফোন করেছিল? বলল তিথি। জিজ্ঞেস করলাম কে হয় তোর, বলল কেউ না। মেজাজ খারাপ হয়ে গেল কথাটা শুনে। আচ্ছা তুই এখন যা। মোবাইল হাতে নিয়ে দেখলাম তিথি ফোন করেছিল। রাগের শরীর জ্বলছে। আমি ওর কিছু হই না, আর ও আমার কিছু হয় না। আজ দেখাচ্ছি মজা। বাসায় ফিরে বজ্জাত মেয়ে, আমি কি ওর কেউই হই না। বাসায় ফিরলাম। কলিং বেল টিপতেই দরজা খুলল তিথি। আজও শাড়ি পরেছে। অবশ্য আগের দিন থেকে আজ একটু বেশি সুন্দর লাগছে। মনে হয় আম্মু শাড়িটা পরিয়ে দিয়েছে। আমি তাকালাম না, না তাকিয়ে ঢুকলাম বাসায়।
তিথি অবাক হয়ে গেল, সাথে খারাপও লাগলো। তিথি ভাবছে, কি ব্যাপার, আজ উনি আমার দিকে তাকালেন না কেন? কথাও তো বললেন না। আপনার কি মন খারাপ? আমি কিছু না বলে উপরে উঠে গেলাম। রুমে এসে অফিসের ড্রেস চেঞ্জ করতে লাগলাম। রাগ এখনো রয়ে গেছে। কি ভাবে কি মেয়েটা, এত সহজ সব কিছু। আমি ওর পিছু পিছু ঘুরবো আর ও আমাকে এভাবে পর ভাববে। তিথির কান্না পাচ্ছে খুব, গাল বেয়ে টুপ করে পানি পড়ল। উনি আমার সাথে কথা বললেন না কেন? আমি কি কোনো দোষ করেছি? উনি তো আমার দিকে তাকিয়েও দেখলেন না। তিথি রুমে আসলো। আপনার কি হয়েছে? মন খারাপ কেন আপনার? আমি কোনো কথা বললাম না। কাপড় পাল্টে টাওয়াল হাতে নিলাম শাওয়ার নেওয়ার জন্য। কি হলো, কথা বলছেন না কেন আপনি? আমি কোনো কথা না বলে ওয়াশরুমে ঢুকে পড়লাম। তিথি খুব কষ্ট পেল, হো হো করে কেঁদে উঠল। দৌড়ে রুমে থেকে বেরিয়ে পড়ল, সোজা তার শাশুমার রুমে গেল। মিসেস সাবিনা তখন বসেছিলেন বিছানায়। তিথি গিয়ে কোলে শুয়ে পড়ল মাথা রেখে, কান্না করতে লাগলো খুব। মিসেস সাবিনা অবাক হয়ে গেলেন তিথির কাণ্ড দেখে। কি হয়েছে তিথি? তিথি কাঁদতে থাকলো। তিথি, আম্মুকে বল কি হয়েছে। উনি আমার সাথে কথা বলছেন না আম্মু। এত কষ্ট করে সাজলাম, উনি তো আমার দিকে তাকালেনও না। কি বলছিস? তানভীর এসব করেছে? হ্যাঁ আম্মু, আমি কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি আমায় এড়িয়ে চলছেন। আমার খুব কষ্ট হচ্ছে আম্মু। কাঁদতে কাঁদতে বলল তিথি। মিসেস সাবিনা তিথিকে কোল থেকে উঠালেন। এভাবে কাঁদতে নেই আম্মু, হয়তো তানভীর রেগে আছে। কিন্তু আমি তো কিছু করিনি। নিশ্চয়ই কিছু করেছিস। সত্যি আমি কিচ্ছু করিনি। তুমি না বলো আমি খুব লক্ষ্মী মেয়ে? হ্যাঁ, তুই তো আমার লক্ষ্মী মেয়ে। তুই নিশ্চয়ই তানভীরকে রাগিয়ে দিয়েছিস, তাই তানভীর তোর উপর রুষ্ট। তাই বলে আমার সাথে কথা বলবেন না উনি? এড়িয়ে চলবেন আমাকে? উনি কি জানেন না ওনাকে ছাড়া আমি থাকতে পারি না? ওনার অবহেলায় আমি কষ্ট পাই। হয়েছে হয়েছে, এখন আর কাঁদতে হবে না। এখন যা, রুমে যা। কিন্তু উনি তো আবার আমার সাথে কথা বলবেন না, আমি তো কষ্ট পাবো। এদিকে আমি রুমে বসে আছি, তখন তিথি রুমে আসলো। তার চোখ দেখে মনে হয় কান্না করেছে। এই, আপনার কি হয়েছে প্লিজ বলুন। আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আমি নিশ্চুপ। বলবেন, না হলে কিন্তু আমি আর এখানে থাকবো না, চলে যাব বাড়ি ছেড়ে। অফিসে ফোন করেছিলে, তখন ওই মেয়ে তোমাকে জিজ্ঞেস করেছিল আমি তোমার কে হই। তখন তুমি বললে কেউ না। আমি তোমার কেউ না, তাহলে আমার সাথে কথা বলতে আসছো কেন? আপনার ফোন একজন মেয়েকে ধরতে দেখে আমি রাগে বলেছি, তাই এর জন্য আমাকে এত কষ্ট দিলেন? যান, আপনার সাথে আর কথাই বলবো না। রাতে খাবার খেয়েছ? আমি বুঝতে পারলাম কিছু খাইনি, তাই নিজ থেকে খাবার নিয়ে ঘরে আসলাম। এসে বললাম, বিছানা থেকে ওঠো। কেন উঠবো? বলে লাফ দিয়ে উঠেই অবাক, কারণ আমি খাবার হাতে দাঁড়িয়ে আছি। কারণ আমি তোমাকে উঠতে বলেছি, তাই উঠবে। না, উঠবো না। কেউ আমাকে ভালোবাসে না, সবাই আমাকে অবহেলা করে। এই এই কাঁদছো কেন? কে বলেছে তোমাকে কেউ ভালোবাসে না? এই যে দেখো, আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে কি খাবার হাতে নিয়ে আসতাম? খাবারটা টেবিলে রেখে আমার 2 হাত দিয়ে ওর চোখের জল মুছে দিলাম। ওঠো এখন, এই বলে হাত ধরে টেনে তুলে ফেললাম টেবিল থেকে খাবার নিয়ে মাখিয়ে। নাও, হা করো তো। একটু অবাক হয়ে খাইতে লাগলো। আমি ওকে তুলে খাওয়াতে লাগলাম আর ও খাইতে লাগলো। আজকের ফিলিংসটা একটু অন্যরকম। কখনো কোনো মেয়েকে এভাবে তুলে খাওয়ানো হয়নি তো। আমিও মনে মনে এমন বই চাইছিলাম। ও আমার সামনে আর আমি ওর সামনে বসে খাইয়ে দিচ্ছি। এ যেন ভালোবাসার অন্য একটা অনুভূতি। কেন মন এমন হয়? পুরোটুকু কিন্তু খাইতে হবে। না বাবা, পুরোটা খেতে পারবো না আমি। আচ্ছা, আপনি খেয়েছেন? না, তোমাকে খাইয়ে তারপর খাবো। সে কি কি বলেন?
আপনি তো আমার জন্য না খেয়ে চলে এসেছেন, আপনারও তো ক্ষুধা লেগেছে। এই বলে হাতটা ফ্রেশ করে এসে অন্য পাশ থেকে খাবার নিয়ে আমার দিকে তুলে নিন, আপনিও খান। কিছু না ভেবে সোজা খাইতে লাগলাম। এবার আমি আবার ওকে খাওয়াতে যাব তখনই না, আগে আপনি খান, তারপর আমি। এটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো। ও খাওয়াবে না আমি খাওয়াবো। এক পর্যায়ে আমি রেগে বললাম, ওকে, একবার তুমি আর একবার আমি খাওয়াবো। এভাবে দুজন দুজনাতে খাওয়াতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে নিচে গিয়ে বাবা মার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে দুজনে ঘুমিয়ে গেলাম। যদিও আজও আমি ওর কাছে যেতে পারিনি, তাই ওকে কোনো ডিস্টার্বও করি না। আমার মন চায় সারাটা রাত ওকে জড়িয়ে ধরে ঘুমাই। প্রতিদিন আমার ভালোবাসা আদর ও শরীরে লেপিয়ে দিতে পারি না কেন জানি মনে হয় আমি ওর কাছাকাছি যাব না। ও যখন নিজে থেকে আমার কাছে আসবে দুজনের অনুভূতি নিয়ে করব সব কিছু। তাই কোনো কিছু না ভেবে ঘুমিয়ে যাব। অমনি ক্রিং ক্রিং। এত রাতে আবার কে ফোন দিল? হাতে ফোনটা নিয়ে দেখি রিয়া, মানে আমার বান্ধবী। কালকের কথা মনে আছে তো? মনে আছে। এ কথা বলার জন্য এত রাতে ফোন দেয়? কেন রে, বউয়ের সাথে রোম্যান্স করছিস নাকি? হুম হুম। এই এই চুপ, আমার বউ ঘুমাচ্ছে, এসব বলিস না, শুনতে পারবে। আস্তে করে বললাম। কান থেকে কি যেন সরে গেল বুঝতে পারলাম। হাতে তাকিয়ে দেখি ফোন নেই। ওদিকে তাকাতেই দেখি তিথি নিয়েছে ফোনটা, কানে ধরেই শুরু হলো। খালি রোম্যান্স না, দুজনে উইদাউট ড্যান্স হিপ হপ ড্যান্স দিচ্ছি। তুই নাকি আসবি, এসে খুলে দিয়ে যাবে এটি ছাত্রা। আয় আয় এক্ষুনি। আর আজকে তোর কাপড় খুলবো। মানুষের রোম্যান্সের কথা শোনার খুব ইচ্ছে না? এই খাইছে রে। সরি, আপনি যাকে বলছেন উনি কিছু শুনতে পারেনি। সরি। এখন তো আর শুনতে পারবি না, ছেঁচড়া ছেমড়ি। যদি আর কোনোদিন আমার জামাইকে ফোন দিস না, তাহলে তোর সবগুলো চুল ছিঁড়ে ফেলবো। কি হলো, কথা বল। কেটে দিছে। ফোনটা আমাকে দিও। দে, আবার ফোন দে। ওর রোম্যান্সের তো আজ খেতায় আগুন দিব। তুমি জেগেই ছিলে? না, আমি শোবো কেন, তোর মতো লুচ্চামি করব। বলে ঠাস করে বিছানায় ঘুমিয়ে গেল অন্যদিকে মুখ করে। আমি ওর কাছে গিয়ে এই একটু ঝাঁকুনি দিলাম। কি হয়েছে হ্যাঁ? আমার দিকে মুখটা করে কাঁদছে, হাত দিয়ে চোখটা মুছে নিল। অবাক হলাম, কারণ ও কাঁদছে আর আজকের এই কান্নাটা মিথ্যা না, ওর কষ্ট পেয়েই কাঁদছে। আচ্ছা, ও আমার বন্ধু। আসলে বন্ধু বান্ধবীর মধ্যে অনেক সময় ফাজলামি কথা বলেই, এজন্য রাগ করে থাকবে? যা ইচ্ছে তাই করেন, আমার তাতে কি? কিন্তু আমার অনেক কিছু, আমি তোমাকে ভালোবাসি। মুখ থেকে বেরিয়ে গেল, বলেও ফেললাম। সত্যি? কথাটা শুনে লাফ দিয়ে এসে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল, যেন ও কখনো আমাকে ছাড়তে চায় না। আমিও ওর সাথে ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। আমিও যে আপনাকে অনেক ভালোবাসি। দুজনের জড়িয়ে ধরাটা যে এত অনুভূতি তা আমার জানা ছিল না। এই অমন করে জড়িয়ে থাকবে নাকি? আমি এভাবে জড়িয়ে সারা জীবন থাকবো। বলে এবার একটা হাত ধরে আমার টি শার্টটা আরো জাপটিয়ে ধরলো। তাহলে কি এমন দাঁড়িয়ে ঘুমাবে নাকি? না, আজকে আমার ঘুম আসছে না। ওকে, তুমি ঘুমাও, আমি তোমায় মাথায় হাত বুলিয়ে দিই। ওকে ঠিক আছে। এই বলে ছেড়ে দিয়ে বালিশে মাথা দিয়ে ঘুমায়, আর আমি ওর কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কি হলো, চোখ খুলে আছো কেন? আমি ঘুমালে আপনি ওই ছেমরির সাথে আবার কথা বলবেন, তাই না? এটা আমাকে ঘুম পাড়ানোর বুদ্ধি, বুঝেছি তো। আরে কি বলো, আমি কেন ওর সাথে কথা বলতে যাব? আর ওর সাথে কি আমার লুকিয়ে লুকিয়ে কথা বলতে হবে নাকি? অযথা কথা বাদ দিয়ে তুমি চোখটা বন্ধ করো। এই বলে ওর দু চোখ দুটো বন্ধ করে দিলাম। না, আমি ঘুমাবো না। আপনি আগে শুয়ে পড়ুন, তারপর আমি ঘুমাবো। ও মোট জ্বালা। ওকে, এতটা অবিশ্বাস করছো?
আমি প্রথম ঘুমাইলাম, হয়েছে? এই বলে ঘুমিয়ে গেলাম। তখনই তিথি সোজা এসে আমার বুকের উপরে উঠে শুয়ে গেল। ওর কালো রেশমি চুলগুলো দিয়ে আমার পুরো মুখটা ঢাকিয়ে দিল। আমি এক এক করে চুলগুলো সরিয়ে নিয়ে, কি ব্যাপার এখানে উঠলে কেন? ওহ, কি ভারী বাবা। এবার আমার মুখ বরাবর মুখটা তুলে ওর একটা নখ তুলে আমার ঠোঁটে লাগিয়ে, একদম চুপ। আজ থেকে আমি এভাবেই ঘুমোবো। প্রতিটা রাত আমি আপনার বুকে ঘুমোবো। এই বলে ওর ঠোঁটটা আমার কানের কাছে এসে নিজের বউকে বুকে নিবে না, বোকা। বলে আমার কানে দিল একটা কামড়। আহ, একটু লাগছে। আহ, আমি ওর দিকে তাকিয়ে আছি। এই ছেমড়ি, আবার ফোন দিয়েছিস তুই? এই, তোর কি লাজ লজ্জা নেই? কেটে দিছে। ফোন কি দিব ভেবেছিস? এই নে এখন তোর ফোন। এই বলে বুকের মধ্যে ফোনটা রেখে দিল। এটা তুমি কি করলা? ওখানে ফোন ঢোকালা কেন? তোর তো খুব কথা বলার শখ, তাই না? বুকের মধ্যে রাখলাম, দেখি এবার কিভাবে কথা বলিস। আর ওরে তো আমি পরে দেখছি। বলে আবার বুকে ঘুমিয়ে গেল। হাই রে, ফোনটা করে রাখলো। মনে মনে চোখ বন্ধ করে কখন যে ঘুমিয়ে গেছি নিজেরই মনে নেই। সকালে দেখি তিথি আমার বুকে নড়ছে। আমি চোখ মেলে দেখি আমিও ওকে জড়িয়ে ধরে আছি, ও আমাকে জড়িয়ে আছে। তিথি উঠে কোনো কথা না বলে চলে গেল ফ্রেশ হতে। চলে গেল। আরে, আজ তো তিথিকে নিয়ে কলেজে যেতে হবে। খেয়ে রুমে এসে ওকে নিয়ে রওনা দিলাম। বাইরে এসে রিক্সা করে যাচ্ছি তখন, দেখো কলেজে কিন্তু ভালোভাবে থাকবে। কোনো বাদরামি করবে না, কারণ ওই কলেজের সবাই কিন্তু বাবাকে চিনে। নিজের চরিত্র ঠিক করুন আগে। আমি অনেক ভালো আছি, কিচ্ছু শুনবেন না। ওকে। একটু গিয়ে কলেজের গেটে রিক্সা দাঁড়িয়ে, শোনো, তোমার ছুটি হলে রাস্তার এপাশে আসবে, হ্যাঁ? আমি এখানে দাঁড়িয়ে থাকবো। জানি জানি, বলতে হবে না। এত না জ্ঞান দিতে হবে না। নিজের চরিত্র আগে ঠিক করুন। এই মেয়ে বারবার আমার চরিত্র ঠিক করার কথা বলছে কেন? আসল রহস্য কি? কলেজের মধ্যে ঢোকার সাথে সাথেই পিচ্ছি আমার বাম সাইডে ছিল, কিন্তু হঠাৎ এবার ও আমার ডান সাইডে আসলো। একটু যেতে আবার ডান সাইড থেকে বাম সাইডে আসলো। কি ব্যাপার? একবার এই সাইডে আরেকবার ওই সাইডে যাচ্ছ কেন? সমস্যা কি? দেখছেন না, আশেপাশের মেয়েগুলো আপনার দিকে তাকিয়ে আছে, তাই তো আপনাকে লুকিয়ে রাখছি। বেয়াদব মেয়েরা আপনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এক একটা চুল টেনে ছিঁড়ে ফেলি। না না, প্লিজ এমন কিছু করো না। আর ওরা তাকিয়ে থাকলেই বা কি, তুমি চলো তো। এমনি কি আর বলছিলাম, নিজের চরিত্র আগে ঠিক করুন। এখানে আমি কি করলাম? কি করলাম না? আপনি না তাকালে ওরা কি তাকানোর সাহস পেত? হ্যাঁ, এই চোখগুলো কতগুলো মেয়েকে পছন্দ করে। হ্যাঁ, যা বাবা, এখানে আবার কি দোষ করলাম আমি? চুপচাপ নিচের দিকে হয়ে অফিস রুমের দিকে যাবেন, মনে থাকে যেন। এদিক ওদিক তাকালে না কপালে খারাপ কিছু আছে, এই বলে দিলাম। ওকে। বলে নিচের দিকে হয়ে হেঁটে অফিস রুমের দিকে যাচ্ছি। একটু যেতেই কিছু মেয়ে সাইডে দাঁড়িয়ে গল্প করছিল, হয়তো বান্ধবী সবাই আমাকে দেখে। ইস, দেখ না ছেলেটা কত হ্যান্ডসাম। আরে তাকাস না, দেখিস নি সাথে প্রেমিকা আছে? ওই, তুই কি করে বুঝলি? হ্যাঁ, ওরা বিএফ জেএফ। ওদের দেখে মনে হচ্ছে ভাই বোন। কত ভালোবাসা ভাই বোনের মধ্যে। একটু জোরেই গল্প করছিল, যার কারণে আমিও শুনছি, ও শুনছে। শোনেই তো ও বলে 2 পা দিয়ে মাটিতে লাথি দিল রাগের চোটে। আগে এদেরকে তো আজকে আমি শেষই করে ফেলবো। যাকে তাকে দেখে যাতা বলা, তাই না? ছড়াবো আমি। এই ফাজিল মেয়েরা আজে বাজে কথা বলার আর সময় পাসনি না। কোনো মতে হাতটা ধরে ওকে অফিস রুমে নিয়ে গেলাম। প্রিন্সিপাল তো আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে রেখেছিল, শুধু কাগজগুলো জমা দিলাম। অন্যদিকে পিচ্ছি কি যেন ভাবছে, অন্যদিকে তাকিয়ে আর রাগে রাগে তো ফুঁসছে। রাগের চোটে ওর বুকের মধ্যে ফস ফস শব্দ করে হচ্ছে। সবকিছু কাজ সেরে স্যার বললে কাল থেকে ক্লাস করতে, এজন্য
ও আমি বাসার দিকে রওনা দিলাম। ও তো আমার সাথে কথা বলছে না। ফাজিল মেয়েগুলো তখন ছিল না, ক্লাস শুরু হয়েছিল, তাই সবাই রুমে চলে গেছে। ও তো আমার সাথে ভুলেও কথা বলছে না। রাগে গাল ফুলিয়ে আছে। রাগের কারণে আরো বেশি সুন্দর লাগছে। ও যখন রাগে তখন ওর নাকগুলো বেশি লাল বর্ণ ধারণ করছে। ইচ্ছে করে ওকে রাগিয়ে দিই আরো। রিস্কা ডাকলাম, ধপাস করে বসে পড়লো অন্যদিক হয়ে। কি ব্যাপার, অমন মুখ করে আছো কেন? আমার ইচ্ছে তাই। তাহলে অমন পেঁচার মতো মুখ করে আছো কেন? একটু হাসো। হাসবো না। ওকে, আমি হাসাচ্ছি। এই বলে কাতুকুতু দিতে লাগলাম। হাসো এবার, হাসো। ও মা গো, আর দিয়েন না, আমি কিন্তু পড়ে যাব। এবার থেমে গেলাম। দেখো তো তোমাকে হাসি মুখে কত সুন্দর লাগে। তাহলে আপনি আমার মন খারাপের মতো কাজ করেন কেন? দেখো, তুমি আমার বউ। আমি তোমাকে ছাড়া না কাউকে ভাবি, না কাউকে তোমার জায়গায় বসাবো। কে কি ভাবলো বা সন্দেহ করলো সেই সম্পর্ক কখনো টিকে না। মনের মিল থাকতে হবে, একে অপরের প্রতি বিশ্বাসও থাকতে হবে। সত্যি আমাকে ভালোবাসেন তো? বলেই আমার বুকে লুকিয়ে গেল। অনেক ভালোবাসি আমার পাগলিটাকে, বলে কপালে একটা কিস দিয়ে এক হাতে ওকে জড়িয়ে ধরলাম। বাসায় এসে ওকে রেখে অফিসের দিকে রওনা দিলাম। অফিসে সারাদিন কাটিয়ে বিকেল 5টায় একটা আননোন নাম্বার থেকে ফোন ধরলাম। হ্যালো, কে বলছেন? জি আমি। বাসায় আসেন, আপনার জন্য বড় একটা সারপ্রাইজ আছে। এটা তো মিষ্টির গলা, কিন্তু এটা কার নাম্বার থেকে ফোন দিচ্ছে? নাকি অন্য কেউ ফাজলামি করছে? আমি কে, নাম নাই? কয়টার সাথে কথা বলিস? হ্যাঁ, কণ্ঠ শুনেও চিনিস না? এক্ষুনি বাসায় আয়, আমি ঘুরতে যাবো, আর না আসলে না খবর করে ছেড়ে দিব। এই কে দিদি, এটা কার নাম্বার? বলতেই কেটে দিল। অমনি বাসার দিকে রওনা দিলাম রিস্কা নিয়ে। এর মধ্যে রিয়ার ফোন। বল। ওই কই রে? আমি তোর জন্য বাসার সামনে দাঁড়িয়ে আছি। কার বাসার সামনে? তোর বাসার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ রে, তোর হাদারাম বউটা কোথায় এখনো দেখছি না কেন? ওই জানালা দিয়ে তাকিয়ে আছে, এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় আমাকে গিলে ফেলবে। হাই দিক একটা। এই উর্মি, এমন কিছু করিস না। তোর কপাল খারাপ, তুই নিজের হাতে করিস না। এখনই আমার বাসা থেকে চলে যা। ও কিন্তু নিচে আসলে তোকে বাচ্চাদের মতো কামড় বসিয়ে দিবে। ওর কিন্তু অনেক রাগ। এসব বলতেই দেখি ফোন অনেক রাগে কেটে দিচ্ছে। আজকে রিয়া, তোর কপাল তো শেষ, আমার কপালও শেষ। অফিস থেকে সরাসরি বাসার দিকে রওনা দিলাম। এর মধ্যে রিয়া মেসেজ করে বললাম সাইডে যা। বাসার কাছে আসতেই দেখি রিয়া দাঁড়িয়ে আছে আমার বাসার গেটে। আমি ওপরে তাকিয়ে দেখি তিথি জানালা দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। রিয়ার কাছে গিয়ে, কিরে, তোকে না বলেছি এখান থেকে যেতে? আর তোকে আসতে বলেছে কে এখানে? হ্যাঁ, যা, এক্ষুনি যা এখান থেকে। আহা দাঁড়া না, ওই যে দেখ না তোর বউটা কত সুন্দর করে তাকিয়ে আছে। এই বলে ও তিথির দিকে তাকিয়ে, হাই। হায় রে, এটা তুই কি করলি? কই কিছু করিনি তো, একটু মজা নিচ্ছি। দেখছিস না কেমন লুচির মতো ফুলছে? এও রাগী মেয়ে, বাবা, এত রাগী মেয়ে বাবা। অত খুশি হোস না, ওর কাছে গেলে তুইও ফুস হয়ে যাবি। চল বাসার ভিতরে চল, বলে টানতে টানতে বাসার ভিতরে নিয়ে গেলাম। কারণ ভিতরে না নিয়ে গেলে হয়তো পিচ্ছি বাবার কাছে নালিশ করবে। ভিতরে ঢুকলাম, দেখি মা আর তিথি একসাথে দাঁড়িয়ে আছে। আরে রিয়া মাঝি, কেমন আছো? দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরলো। এই তো আন্টি, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো মা, ভালো আছি। কবে এসেছো তুমি? এই তো আন্টি, 3 দিনের মতো হলো। কতদিন হলো দেখি না তোমায়। সেই আগে তো রোজ দুবেলা করে আমায় বাসায় আসতে, আমাদের তো ভুলেই গেছো। আরে না আন্টি, কি যে বলেন। তিথিমা, চা তো, একটু চা বানিয়ে নিয়ে আয়। পারবো না আমি, যার খাওয়ার ইচ্ছে সে নিজেই বানিয়ে খাক।
বলে বাসার ছাদের দিকে চলে গেল। মা ওকে ডাকলো, তবুও থামলো না। এবার মা গেল চা বানাতে। আমি আরও দুজনে গল্প করতে লাগছি। হঠাৎ কোথা থেকে তিথি দৌড়ে এসে আমার বরের সাথে লটর পটর করা না, ছড়াচ্ছি তরা। বলেই উর্মির হাতটা ধরে দিল একটা জোরে কামড়। ও মা গো, ওই ছাড়, ওই রাক্ষসী ছাড় বলছি। ও মা গো, আমার মাংস তুলে নিল। তিথি ছেড়ে দিয়ে দিল এক দৌড়। হঠাৎ দেখে চমকে গেলাম, বুঝলাম না হঠাৎ করে কি হচ্ছে। বোঝার সাথেই আমি উঠে গেলাম। রাগিয়ে ওর তো দৌড়ই দিল। আমি ওর হাতটা ধরে দেখি সবগুলো দাঁত বসিয়ে দিয়েছে। ওহ শিট! দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে বরফ এনে একটা কাপড় দিয়ে বেঁধে দিতে লাগলাম। ওরে বাবারে, এরকম রাক্ষসীর সাথে তুই থাকিস কিভাবে? এ তো যখন তখন তোকে যেখানে সেখানে কামড় দেবে। এই তো বোঝ এখন কেমন লাগে। কতবার বারণ করেছি, গায়ে লাগে নাই তো। আর আজকে ওকেও মজা দেখাবো, দাঁড়া। আর জীবনে মজা করব না। আহ মা গো, জ্বলছে। কি রে, তোর কি হয়েছে হাতে হঠাৎ? মা দেখো। তখনই রিয়া আমাকে আটকিয়ে, না আন্টি, আসলে হাতে একটা ব্যথা লাগলো তো হঠাৎ করে, এজন্য কিছু হয়নি। রিয়া আমাকে আর কিছু বলতেই দিল না। তানভীর যা, এখনই ডাক্তারের কাছে নিয়ে যা। ইস রে, দেখে শুনে চলাফেরা করবি না? আমি ওকে নিয়ে তাড়াতাড়ি করে ফার্মেসিতে নিয়ে এসি। ব্যান্ডেজ লাগিয়ে দিল আর ওষুধ দিল। তারপর ওকে বাসায় নামিয়ে ওকে বললাম বাসায় যেতে যাচ্ছে। রিয়া শোন। কিছু বলবি? সরি রে, আমার জন্য তোর এই অবস্থা হলো। আরে কি বলিস এসব? তো আমি নিজে ইচ্ছে করে বলেছি। আর শোন, তোর বউ তোকে অনেক ভালোবাসে, নয়তো এত রাগ করবে কেন? বউকে সময় দে, এমন ভালো বউ আর কোথাও পাবি না। ও তোর ভাগটা কাউকে দিতে চায় না। আমিও ভাবছি ও তো ঠিকই বলেছে, কিন্তু আজকে ও যেটা করেছে একদম বাজে। ওকে আমি ছাড়বো না। সাহস বেড়ে গেছে। বাসায় এসে পুরো বাসাটা খুঁজতে লাগলাম, কোথাও নেই। বাসার ছাদেও নেই, বারান্দাও নেই। ও নেই তাহলে কোথায় গেল? মাকে বললাম, মা তো জানে না। যাই ওয়াশরুমে দেখি, এ কি এখানেও নাই। এবার একটু ভয় হতে লাগলো, এ মেয়ে কোথায় গেল? রাগ করে আবার অন্য কোথাও গেল না তো? যদি আমি তোকে আজকে থাপ্পড় দিয়ে শিক্ষা করে দিব। একটু জোরে জোরেই বলছি। এর মধ্যে খাটের নিচ থেকে হোফ হোফ শব্দ আসলো। একটু ভয় পেলাম, ভূত না তো? কে ওখানে? একটু জোরেই বললাম। কোনো শব্দ নেই। এবার খাটের নিচে মাথা দিয়ে দেখি তিথি খাটের নিচে গুটিসুটি হয়ে বসে আছে। হাঁটু দুটো ভাঁজ করে হাত দিয়ে চেপে ধরেছে, আর ওর চোখে ভয়ের ছাপ দেখা যাচ্ছে একদম। ওহ, তুই এখানে? আর সারা বাসা তোকে খুঁজছি। খাটের নিচে কি করছিস তুই? বেরিয়ে আয় এক্ষুনি। ভালো ভালো হবে না কিন্তু, আমি কিন্তু মাকে বলে দিব। আমাকে মারলে কিন্তু মাকে বলে দিব। মাকে কি বলবি? হ্যাঁ, আয় এক্ষুনি বাইরে আয় বলছি। ভালো হবে না কিন্তু, আমার কিন্তু ভয় লাগছে। এই এই কাঁদিস কেন? বাইরে আয় এক্ষুনি। যাব, আগে বলেন আমাকে মারবেন না তো? না, মারবো না, বলেছি তো। আপনি মাথায় হাত দিয়ে বলুন আমাকে মারবেন না। ওকে মারবো না, বলছি তো আমি। যদি ওইখানে যাই মায়ের কিন্তু সত্যি। না না, আসছি আমি। এই বলে নিচ থেকে বের হয়ে আমার কাছে এসে, আপনি কিন্তু আমাকে বলেছেন আমাকে মারবেন না। আমি কি মারছি এখনো? তাহলে বাঘের মতো অমন করে তাকিয়ে আছেন কেন? তোর সাহস খুব বেশি হয়েছে না? এই বলে হাতটা তুলেছি অমনি। ওমা! বলে ভয়ে আমাকে জড়িয়ে ধরলো জাপটি মেরে। আমি কি বলবো? এখন যেন নিমিষে আমার রাগটাও কমিয়ে গেল। কি বলবো আর ওকে? কেন যে রাগটা মন থেকে চলে গেল? এবার শান্ত হয়ে, কি হলো দেখি দেখি একটু মুখটা তোলো। না, আমি তুলবো না, তুললেই আপনি আমাকে মারবেন। বলে আরো জোরে চাপিয়ে ধরলো। আরে মারবো না পাগলি। এবার একটু হাসি পাইল।
মুখটা তুলে নিলাম। দেখি ওর চোখটা খুব করে বন্ধ করে আছে, ভয়ে। ভেবেছে আমি ওকে মারব। কিন্তু আমি ওর মুখে হাতটা দিয়ে সামনের চুলগুলো সাইডে রাখার সাথেই পিচ্ছি চোখটা খুলে অবাক। ওকে কামড় দিয়েছো কেন? দিবই তো। ও আমার সাথে বসে বসে ফালতু কথা বলে কেন? তুমি কি আমাদের কথা শুনছিলা? শুনতে হবে কেন? আমি তো কথা আগেই শুনেছি। ওর তো কপাল ভালো, ওর মাংস তুলে নিইনি। এত রাগ করো কেন? হ্যাঁ, আমি আপনার পাশে কাউকে দেখতে পারি না। কেন দেখতে পারো না? জানি না, দেখলে মনে হয় এই বোধহয় আমি আপনাকে হারিয়ে ফেলছি, এই ভয়ে। তাই বলে ওর দিকে তাকিয়ে আর ও আমার দিকে তাকিয়ে খুব ভালোবাসো আমায়? অনেক। আপনার ভাগ আমি কাউকে দিব না। বলেই আমাকে জড়িয়ে ধরলো। এর মধ্যে মা নিচে থেকে ডাকতেছে। এই এই, মা ডাকছে। ডাকুক, আমার আপনার বুকেই থাকতে খুব ভালো লাগছে। এখন না, রাতে থাকবে, সমস্যা নাই। বলে নিচে আসলাম। মা আমাদের দুজনকে খাইতে দিল। একসাথে খেয়ে আবার রুমে আসলাম। পিচ্চিকে রেখে আমি আজ একটু বাইরে ঘুরতে আসলাম। বাইরের আবহাওয়া একা একা একটু ঘুরলাম। রাতে বাসায় আসলাম, দেখি পিচ্চি মা গল্প করছে, আমাকে দেখে তাকিয়ে আছে। কি ব্যাপার, দুজনে কি গল্প করতেছি? আপনাকে কেন বলবো? আমরা মা মেয়ে গল্প করছি, আপনি জানতো এখন। এই যে বাঘের মতো করে তাকিয়ে আছে। আর কোনো কথা না বলে রাগ করে চলে আসলাম রুমে। রুমে এসে ফোন টিপতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি ও এসে আমার পাশে শুয়ে পড়ল। এমন করে ওর দিকে তাকালাম। অমন করে ঠোঁট কামড়াচ্ছেন কেন? পেটে কি কৃমি হয়েছে নাকি? চুপ, সব সময় ফাজলামি জন্য একদিন কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। খারাপ কিছু হলে আমার বইই গেল। আর ফোনে এত কি দেখছেন, দেখি তো। এই বলে আমার দিকে এগিয়ে আসলো। এতটা কাছে আসলো যে ওর চুলগুলো আমার মুখে লাগিয়ে গেল। এতটা নাকে যখন ওর চুলের গন্ধগুলো লাগতে থাকলো, যেন বুকের মধ্যে রক্তের স্পাম্প বাড়তে লাগলো। দু চোখ বন্ধ করে ওর চুলের ঘ্রাণ অনুভব করতে লাগলাম। এ যেন এক মন করা মুগ্ধ শ্যাম্পুর গন্ধ, যেন আমার সারা শরীরটা নেশাগ্রস্ত হয়ে গেলাম। হঠাৎ কে যেন মুখে পানি ছিটে দিল। একটু অবাক হয়ে কে 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 আমি সে কখন থেকে ডাকছি, দু চোখ বন্ধ করে ওপর দিকে কি দেখছেন? হ্যাঁ, একটু কেসে সজাগ হয়, নিজেকে কন্ট্রোল করে নিলাম। না, কিছু না। আপনাদের মতো অমন করে তাকিয়েছিলেন কেন? ওই চুপ যাও, লাইট অফ করে ঘুমিয়ে যাও। না, আমি আপনার বুকেই ঘুমোবো। বলেই আমাকে জড়িয়ে ধরলো। ওকে, লাইটটা বন্ধ করে আসি। লাইটটা বন্ধ করে ও আমার বুকে একদম জাপটি মেরে ঘুমিয়ে গেল। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। হালকাভাবে ফ্যানটা ঘুরছে, চারপাশটা স্তব্ধ হয়ে আছে। জ্যোৎস্নার আলোতে ওর মুখটা যেন আমার চোখকে উকি মারছে। সবকিছু স্বাভাবিক, কিন্তু আজ আমি অস্বাভাবিক। আজকে আমার বউকে খুব আপন করে নিতে ইচ্ছে হচ্ছে, ওর আদর খুব পাইতে ইচ্ছে হচ্ছে। হঠাৎ ডান হাতটা ওর পেটের উপরে পড়ে যায়। ও একটু নড়ে উঠল। দেখি চোখটা বন্ধ করে আছে। নরম পেট আর নরম শরীরটা আমাকে যখন আঁকড়ে আছে, আমি কেমন করে স্বাভাবিক থাকি। এবার আমি মুখটা নিচের দিকে করে ওর ঠোঁটের দিকে তাকালাম। হালকা জ্যোৎস্নার আলোয় ঠোঁটটা যেন হাসতেছে। ইচ্ছে করছে ওর ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিই, কিন্তু ও কি ভাববে যদি আবার ভয় দেখায়। না, আজ আর আমি থামবো না। ও আমার বউ, ওর প্রতি আমার অধিকার আছে। এসব ভেবে সাহস করে আস্তে আস্তে একটু নিচে নামিয়ে এসে ওর ঠোঁটে ঠোঁট লাগাবো। আবারও ভয় পাচ্ছি। না, এবার সত্যি সত্যি লাগিয়ে দিলাম। পিচ্চিটা নড়ে ওঠেই ও আমার ঠোঁটে ঘষাঘষি করতে লাগলো। এক পর্যায়ে দুজনেই যেন নেশাগ্রস্ত হয়ে গেলাম। পিচ্ছি আমাকে আটকালো না। কেন? খুব অবাক লাগছে।
আর ও তো ঘুমায়নি। তাহলে কি ওরও মত আছে? হ্যাঁ, আছে। খুব খুশি হলাম। একটু ভাবলাম, এক ধাক্কায় ওকে শুয়ে দিয়ে ওর নাভি বরাবর দিলাম একটা, সাথেই পিচে নড়ে উঠল। সেদিন আমাদের প্রথম বাসর রাত হয়। আমিও অনেক খুশি হয়েছি। এভাবে সারাটা রাত ও আমার বুকের মধ্যেই থাকলো। দুজনে কেউই কারোর সাথে কোনো কথা বলিনি। সকালে বুকটা যেন ভারী ভারী অনুভব হলো। উঠে দেখি পিচ্ছিটা আমার বুকে ঘুমাচ্ছে। আমি সামনের কিছু চুল সরিয়ে দিলাম, অমনি ও জায়গা পড়ছে। জেগেই আমার দিকে তাকিয়ে লজ্জা পেয়ে দিল এক দৌড়। ওপরের চাদরটা পরা ছিল, ওটা নিয়ে ওয়াশরুমের দিকে। অমনি আমি নিচে তাকা দেই। আহ! উঠে জামা কাপড় পরে নিলাম। একটু পর ও বের হলো চাদরটা পরে। লজ্জা পাচ্ছে আমাকে দেখে, আমি বুঝতেই পারছি। আমিও ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি পিচ্ছিটা নেই। নিচে খাইতে গেলাম, দেখি ও ওখানে। আমাকে দেখে মাথায় কাপড় দিল। আগের মতো কথাও বলছে না, কেমন যেন লজ্জা লজ্জা ভাব ওর মধ্যে। এখন ওর মধ্যে মেয়ে মেয়ে ভাব লাগছে। দুজনে একসাথে খেতে বসলাম। চুপচাপ খাচ্ছে, না কোনো কথা বলছে, না কোনো নড়াচড়া। ওর দিকে তাকাতেই এক হাত জিব্বা বের করে ভেঙচি কাটলো। খেয়ে এসে দুজনে রেডি হলাম। ও কলেজে আর আমি অফিসের জন্য রেডি হয়ে বিদায় নিয়ে দুজনে রিক্সা করে যাচ্ছি। কেউ কারোর সাথে কোনো কথা বলছি না। আমার কেমন জানি লাগছে ওর সাথে কথা বলতে। ও দেখি শুধু এদিক ওদিক তাকাচ্ছে। বলবো কি কথা? বলি। শোনো, আজ কিন্তু কলেজে গিয়ে ভালোভাবে থাকবে কিন্তু। হুম। ওকে কলেজে রেখে ছুটির সময় বাইরে দাঁড়িয়ে থাকতে বললাম। অফিসে আসলাম। 1 ঘন্টা ফোনটা ক্রিং ক্রিং, মানে ফোন বেজেই চলেছে। অবাক, তিথির কলেজের প্রিন্সিপালের ফোন। আজকেও কি কোনো অকাম করেছে না কেউ? ফোনটা ধরলাম। তানভীর, তুমি কোথায়? তাড়াতাড়ি কলেজে আসো। কেন স্যার? আসো আগে, তারপর বলছি। ওকে। কেটে দিয়ে রওনা দিলাম আবার রিক্সা নিয়ে। কি যে করছে কে জানে।